স্বাগতম আজকের ক্লাসে। সঙ্গে আছি আমি আজমাইন আসিফ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে এবং আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 95তম হয়েছিলাম সেকেন্ড টাইমার হিসেবে, এবং প্রথমবার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিয়ে আমি সবগুলোতে প্রথম সারিতে চান্স পেয়েছিলাম। তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে কোষ রসায়ন, জিএসটি সাজেশন ক্লাস। সো তোমরা জানো একাডেমিকে এই চ্যাপ্টারটা পড়ে এসেছো বা অনেকবার পড়েছো ইতোমধ্যে, যে এই চ্যাপ্টারের গুরুত্ব তোমরা বুঝেছো এতদিনে, যে এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় সবগুলো ভর্তি পরীক্ষায়, প্রত্যেকটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে 3 থেকে 4টা প্রশ্ন এসেই থাকে। কোনো কোনো বছর তার কম হয়, কোনো বছর তার চেয়েও বেশি হয়। তোমরা এটা প্রশ্ন ব্যাংকগুলো দেখলেই বুঝতে পারবে। সো এই চ্যাপ্টারের গুরুত্ব অনেক, এই চ্যাপ্টারটা মিস করা যাবে না। খুব ভালো মতো সবগুলো বিষয় আমাদের পড়তে হবে এই চ্যাপ্টারের যতগুলো টপিক আছে। সো চলো আমরা এই চ্যাপ্টারটাকে একটু ইন্ট্রোডিউস করি। যে এই চ্যাপ্টারে টোটাল 4টা পার্ট আছে। 4টা পার্টের মধ্যে প্রথমে আছে কার্বোহাইড্রেট, দেন আছে প্রোটিন, দেন আছে লিপিড, এবং লাস্টে আছে হচ্ছে এনজাইম। তো আমার এই 4টা পার্টের মধ্যে যদি আমি গুরুত্ব বিবেচনা করি, তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কার্বোহাইড্রেট, দেন প্রোটিন, দেন এনজাইম, তারপরে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হচ্ছে লিপিড। লিপিড থেকে প্রশ্ন তুলনামূলক কম আসে। ঠিক আছে? সো এখন আমরা দেখব যে কার্বোহাইড্রেট এবং প্রোটিন থেকে আমরা ডিটেলস কিছু জিনিসপত্র পড়ব যেগুলো আমাদের এক্সামে লাগে। আমরা ঠিক সেগুলো খুব ভালো মতো পড়ব। চলো তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমরা কার্বোহাইড্রেট দিয়ে ক্লাসটা শুরু করব। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো দেখো প্রথমে পড়ব হচ্ছে আমরা কার্বোহাইড্রেট। আচ্ছা, কার্বোহাইড্রেট এটা টপিকটা বেশ বড়, তুলনামূলক বড়, এবং এখান থেকে আমরা হচ্ছে স্পেসিফিক কিছু জিনিসপত্র পড়বো যেগুলো পরীক্ষাতে আসে। সব রকম পরীক্ষাতে এগুলো আসে, এবং জিএসটিতেও তোমরা দেখবা কোশ্চেন ব্যাংক, আমি যখন কিছু কোশ্চেন সলভ করাবো তখন দেখবা এই টপিক থেকেই প্রশ্নগুলো বেশি আসছে। সেটা হচ্ছে তোমার কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ, এটা তোমাকে জানতেই হবে। ঠিক আছে? আমি যেভাবে লিখছি বা যেভাবে পড়াচ্ছি এভাবে একটু তোমার মাথায় সেট করার চেষ্টা করবে। সো চলো আমরা কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগটা একটু দেখি। সো প্রথমে এটা 3টা জিনিসের উপর বেসিস করে শ্রেণীবিভাগ করা হয়। ফার্স্ট অফ অল হচ্ছে আমার স্বাদের উপর ভিত্তি করে একটা শ্রেণীবিভাগ আছে। দ্বিতীয়ত রাসায়নিক অণুর গঠনের উপর ভিত্তি করে একটা শ্রেণীবিভাগ আছে। থার্ডলি হচ্ছে আমার বিজারণ ক্ষমতার উপর ডিপেন্ড করে আরেকটা শ্রেণীবিভাগ আছে। তো চলো প্রথমে আমরা স্বাদের উপর ভিত্তি করে যে শ্রেণীবিভাগটা সেটা দেখি। স্বাদ, হ্যাঁ, তো স্বাদের উপরে এটা হচ্ছে সুগার এবং নন সুগার। এরপরে আমাদের যেই শ্রেণীবিভাগটা দেখব সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা আমাদের খুব ভালো মতো পড়তে হবে। সেটা হচ্ছে রাসায়নিক অণুর গঠনের উপর ভিত্তি করে। আরেকটা আমরা পড়েছি বিজারণ ক্ষমতা। ঠিক আছে? সো দেখো বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে আমরা 2 ভাগে পাবো। একটা হচ্ছে রিডিউসিং সুগার, আর একটা হচ্ছে নন রিডিউসিং সুগার। ঠিক আছে? এরপরে দেখো আমাদের যেটা আমরা বলেছি খুব গুরুত্বপূর্ণ, রাসায়নিক অণুর গঠনের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে আমার এখান থেকে হচ্ছে আমরা একটু ভালো মতো পড়ার চেষ্টা করব। এখানে দেখো আমরা পড়ছি প্রথমে
এখানে হচ্ছে আমরা 4টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং হচ্ছে পলিস্যাকারাইড। দেখি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং হচ্ছে আমার একটা পলিস্যাকারাইড। ঠিক আছে, তো এই যে আমরা শ্রেণীবিভাগগুলো করলাম, এখন আমাদেরকে জানতে হবে এগুলোর মধ্যে অনেকগুলো করে উদাহরণ আছে, বুঝতে পেরেছো? সো এই উদাহরণগুলো আমাদের জানতে হবে। এই ছকটা তোমাদের বইয়েও আছে এবং আমি আরো কিছু জিনিস দেখাবো যেগুলো বই আছে এবং কিছু জিনিস আমি এখানে সুন্দর করে অ্যাড করব। চলো তাহলে আমরা এবার মনোস্যাকারাইডটা ডিটেইলস পড়ি। দেখো, মনোস্যাকারাইডটা আমাদের 3 কার্বন থেকে শুরু হয়। হ্যাঁ, তো এখন দেখি আমাদের মনোস্যাকারাইডে কি কি আছে। মনোস্যাকারাইডে আছে হচ্ছে ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, দেন আছে আমার হেক্সোজ, হেপ্টোজ। ঠিক আছে, ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ এবং হচ্ছে হেপ্টোজ। তো দেখো, ট্রায়োজ হচ্ছে আমার 3 কার্বন, টেট্রোজ 4 কার্বন, পেন্টোজ 5 কার্বন, এভাবে কন্টিনিউয়াসলি 6 এবং 7 কার্বন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এখান থেকে যতগুলো উদাহরণ আছে সেগুলো জানবো, কারণ আমাদের পরীক্ষার কোশ্চেনগুলোতে দেখা যায় এগুলোর উদাহরণগুলো কি কি সেগুলো আসে, যে এর নিচের কোনটি ট্রায়োজের উদাহরণ, নিচের কোনটি টেট্রোজের উদাহরণ, অথবা বলে দেয় যে এই সুগারটি কোন ধরনের মনোস্যাকারাইড, এইভাবে প্রশ্নটা করে। তো চলো আমরা এটা আনসার করার জন্য একটা ছন্দ শিখি। ছন্দটা হচ্ছে 3 গিডা 4 ইরি 5 রাই জাই 6 গফ গমন 7 দিয়ে হচ্ছে আমার হেপ্টোজ। সো দেখো, আমরা প্রথমে ট্রায়োজটা পড়বো। ট্রায়োজ দিয়ে কি পড়েছি? 3 গিডা। গিফর হচ্ছে আমার গ্লিসারালডিহাইড, গ্লিসারালডিহাইড এবং ডা দিয়ে হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। এরপরে দেখো আমাদের আছে হচ্ছে টেট্রোজ, মানে 4 কার্বন দিয়ে যেটা, সেটা হচ্ছে কি ইরি। তার মানে এখানে পাবো আমরা ইরিথ্রোজ এবং হচ্ছে ইরিথ্রোলোজ। এরপরে দেখো পেন্টোজ দিয়ে আমরা কি কি পাচ্ছি, দেখো রাই আর জাই। একটা হচ্ছে রাইবোজ, আমরা এগুলো এদিক থেকে ওইদিকে নিয়ে যাব। একটা হচ্ছে আমার রাইবোজ। তোমরা জানো যেখানে আমরা রাইবোজ পাবো সেখানে কি পাবো বলতো? ডিঅক্সিরাইবোজ, কারণ both are formed in 5 carbons. Both are formed with 5 carbons. ওকে, এরপরে দেখো রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, আরো পাবো আমরা হচ্ছে জাইলোজ। এরপরে আমরা দেখব আমাদের যেই হচ্ছে 6 কার্বন দিয়ে যেই মনোস্যাকারাইডটা, সেটাতে
কি কি পাচ্ছি আমরা? 6 কার্বন দিয়ে হচ্ছে আমার আছে হেক্সোজ। তো হেক্সোজ থেকে আমরা কি কি পাই দেখো, গভ গমন, গ দিয়ে হচ্ছে আমার গ্লুকোজ, ফ দিয়ে ফ্রুক্টোজ। দেখো গ্লুকোজ, ফ্রুক্টোজ। তারপর আছে আমার গমন দিয়ে, গ দিয়ে আবার পাচ্ছি আমরা হচ্ছে গ্যালাক্টোজ, আর মন দিয়ে পাচ্ছি হচ্ছে আমরা ম্যানোজ। ঠিক আছে, ওকে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট মনোস্যাকারাইড। ঠিক আছে, ওকে। তারপরে আমরা এবার পড়ব হচ্ছে ডাইস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইড। এগুলো আমরা জাস্ট উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করব। সো ডাইস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইডের জন্য আমরা আরো একটা ছন্দ পড়ব। দেখো, এই ছন্দটা তোমাদের মুখস্থ করতে হবে এবং এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। রাফিয়া স্কুটারে ভাব নিয়ে শুক্রবারে সেল বাজারের মেলায় গেল। ছন্দটা হচ্ছে রাফিয়া স্কুটারে ভাব নিয়ে শুক্রবারে সেল বাজারের মেলায় গেল। এখান থেকে আমরা দুইটা পার্ট আলাদা করব। এটা হচ্ছে শুক্রবারে মেলায় গেল, এটা একটা আলাদা পার্ট, এ পাশে একটা আলাদা পার্ট। তো শুক্রবারে সেল বাজারের মেলায় গেল, এটা হচ্ছে কি, এখান থেকে আমরা জানবো ডাইস্যাকারাইড গুলো, আর এই পাশ থেকে আমরা জানবো হচ্ছে আমাদের যে অলিগোস্যাকারাইড গুলো আছে। দেখো আমাদের ডাইস্যাকারাইড কি কি আছে। শুক্রবারে, শুক্রবার দিয়ে কি পড়বো আমরা? শুক্রবার হচ্ছে সুক্রোজ। আশা করছি তোমাদের সমস্যা হচ্ছে না, বুঝতে পারছো। সেল বাজার দিয়ে পড়বো হচ্ছে আমরা সেলুলোজ। সরি, সেলোবায়োজ। সেলোবায়োজ। এরপর আমরা মেলায় দিয়ে পড়বো হচ্ছে ম্যালটোজ। এরপরে দেখো এগুলো হচ্ছে আমাদের সব ডাইস্যাকারাইড হয়ে গেল। এরপর আমরা দেখো অলিগোস্যাকারাইডে কি কি উদাহরণগুলো পড়বো। অলিগোস্যাকারাইডে দেখো রাফিয়া ফর পড়বো রাফিনোজ। স্কুটার দিয়ে পড়বো হচ্ছে আমরা স্ট্যাকিওজ। এবং আমরা ভাব দিয়ে পড়বো হচ্ছে ভার্বাকোজ। আশা করছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। সো আমাদের অলিগোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইডের যে উদাহরণগুলো সেগুলো অলমোস্ট পড়া ডান। ঠিক আছে, ওকে। এরপর দেখো আমরা তো হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এগুলো পড়ে ফেললাম, তাই না? এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে পলিস্যাকারাইডটুকু একটু আলোচনা করব, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। সো পলিস্যাকারাইড, পলিস্যাকারাইডটাকে আমরা ভাগ করেছি দুটা পার্টে। প্রথমে ভাগ করেছি হচ্ছে একটা গাঠনিক পলিস্যাকারাইড আর একটা হচ্ছে সঞ্চিত পলিস্যাকারাইড। সো গাঠনিক পলিস্যাকারাইড গুলো হচ্ছে দেহের গঠনে কাজ করে, উদ্ভিদ প্রাণী বোধ, এবং যে সঞ্চিত পলিস্যাকারাইড গুলো সেগুলো হচ্ছে সঞ্চিত থাকে দেহের মধ্যে। ওকে, সো প্রথমে আমরা দেখি গাঠনিক পলিস্যাকারাইড কি আছে। তোমরা এটা পারো, জাস্ট মনে করিয়ে দিলাম, কারণ এখান থেকে কোশ্চেনটা একটু রিভার্সে করতে পারে, এজন্য বললাম যে নিচের কোনটি পলিস্যাকারাইড। হ্যাঁ, সো প্রথমে হচ্ছে গাঠনিক, আরেকটা পাবো আমরা হচ্ছে সঞ্চিত। গাঠনিক আর হচ্ছে সঞ্চিত।
তো দেখো আমরা গাঠনিক পলিস্যাকারাইড কি কি পাচ্ছি। গাঠনিক পলিস্যাকারাইড হচ্ছে পাচ্ছি আমরা সেলুলোজ, দেন হচ্ছে পেকটিন, সেলুলোজ, দেন পাচ্ছি হচ্ছে আমরা পেকটিন। এরপরে সঞ্চিত পলিস্যাকারাইড গুলোর মধ্যে আমরা পাচ্ছি স্টার্চ, তারপর হচ্ছে তোমার স্টার্চ বা এটাকে শ্বেতসার বলা যায়, তারপর পাচ্ছি আমরা হচ্ছে গ্লাইকোজেন। ওকে, আশা করছি আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড সবগুলোই মোটামুটি পড়া শেষ। সো আমরা কার্বোহাইড্রেট থেকে আর কিছুই পড়বো না। কোয়েশ্চেন সলভ করার সময় দেখব যে এখান থেকে অনেকগুলো প্রশ্ন আমরা পাচ্ছি, ঠিক আছে। সো আমরা নতুন আরেকটা স্লাইড চালু করি। এখানে আমরা একটু অ্যামিনো অ্যাসিড নিয়ে আলোচনা করব। দেখো আমাদের কার্বোহাইড্রেট থেকে আমরা গুরুত্বপূর্ণ যেই টপিকটা যেখান থেকে বারবার কোশ্চেন আসে সেটাই দেখালাম, কারণ আমাদের যেহেতু সময় কম, মানে ক্লাস ডিউরেশনটা তুলনামূলক কম, অনেকগুলো ক্লাস একসাথে হবে, তোমরাও বিরক্ত হয়ে যাবে ক্লাসে। সো আমি যেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আমি দেখালাম, এবং তোমরা কোশ্চেন সলভ করতে করতে আমরা আরো অনেক নতুন নতুন জিনিস শিখবো। তাহলে দেখি আমরা এবার পড়বো হচ্ছে অ্যামিনো অ্যাসিড বা প্রোটিনটাই লিখি আমরা, অ্যামিনো অ্যাসিড পড়বো। ঠিক আছে, সো অ্যামিনো অ্যাসিড থেকে আমি বলি, অ্যামিনো অ্যাসিড থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিভাগ যেটা আছে সেটা আমরা একটু জানবো। হ্যাঁ, অ্যামিনো অ্যাসিডকে হচ্ছে তোমার সরল, যুগ্ম আর উদ্ভূত এই তিনটা শ্রেণীতে ভাগ করা হয়। দেখো এখানে আমরা একটা ট্রিক্স শিখবো, সরল, যুগ্ম আর একটা হচ্ছে তোমার উদ্ভূত। তো দেখো আমার যে সরল প্রোটিনগুলো আছে সেগুলোর নাম আমরা জানবো না, মানে শিখবো না আর কি, কিভাবে, যেহেতু আমাদের এমসিকিউ স্টাইলে পরীক্ষা হবে। সো কিছু শর্টকাট টেকনিক আমরা একটু এখানে কাজে লাগাবো। দেখো যুগ্ম প্রোটিনগুলো এদের নামের শেষে হচ্ছে প্রোটিন থাকবে, নামের শেষে প্রোটিন। এরপরে দেখো আমাদের উদ্ভূত যে প্রোটিনগুলো আছে, উদ্ভূত প্রোটিনগুলোর মধ্যে আছে আমাদের মায়োসান আর হচ্ছে অ্যালবুমাস। আমাদের ছকে এগুলো দেওয়া আছে, ছক থেকেই আমরা এটা পড়ছি, মায়োসান এবং অ্যালবুমাস। ঠিক আছে, আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। এবং এখানে দেখো সরলগুলো কেন পড়ছি না, কারণ আমার যদি কোশ্চেনে আসে যে নিচের কোনটি যুগ্ম প্রোটিন, তাহলে নামের শেষে প্রোটিন দেখে আমরা উত্তর করতে পারবো। যদি বলে নিচের কোনটি উদ্ভূত প্রোটিন, এই দুইটার একটা থাকলে আমরা উদ্ভূত প্রোটিন দেখাবো। এবং যদি আমাকে বলা হয় নিচের কোনটি সরল প্রোটিন, এই দুইটা বাদে যা থাকবে সেটাই আমার সরল প্রোটিন। ঠিক আছে, ওকে। এরপরে আমরা একটু অ্যামিনো অ্যাসিড সম্পর্কে আরো কিছু জিনিসপত্র একটু পড়বো যেটা আমাদের লাগে। আমরা আরেকটা স্লাইডে যাই। দেখো আমরা হচ্ছে অ্যামিনো অ্যাসিডে তোমরা জানো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড এবং অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বলে একটা কথা আছে, সেগুলো জানবো, সংখ্যায় কতটি এবং শিশুদেহে কতগুলো থাকে, শিশুদেহের জন্য এবং হচ্ছে আমাদের যারা প্রাপ্তবয়স্কদের জন্য কতগুলো। তো সেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো আমরা এখন পড়বো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনগুলো, যেগুলো আমাদের শরীরে সরাসরি তৈরি হয় না সেগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, আর যেগুলো আমাদের বডিতে তৈরি হয় সেগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। সো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড আমাদের বডিতে সংশ্লেষ হয় না। ঠিক আছে, সো এগুলো দেখবো আমরা। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কতগুলো আছে আমাদের? শিশুদের জন্য 10টা আর প্রাপ্তবয়স্কদের জন্য
8টা। ঠিক আছে, তো আমাদের এই যে অনত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড এখান থেকে প্রায় প্রশ্ন আসে, প্রায়ই প্রশ্ন হয়ে থাকে এখান থেকে। সো আমাদের জানতে হবে যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনগুলো। সো যেগুলো অত্যাবশ্যকীয় সেগুলো বাদে যা থাকবে তাই তো অনত্যাবশ্যকীয়, তাই তো। সো চলো আমরা তাহলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড গুলো পড়ে ফেলি একটা ছন্দ দিয়ে। সেটা হচ্ছে পি ভি টি, তারপর হচ্ছে পিভিটি, টিম, হল, এইচ। ঠিক আছে, এখন দেখো পিভিটি টিম হল, এখানে টোটাল হচ্ছে 10টা তোমার লেটার আছে। এই 10টা লেটার দিয়েই আমরা হচ্ছে 10টা পড়বো। তাহলে শিশুদের জন্য 10টা হয়ে যাবে, সেখান থেকে আমরা 2টা বাদ দিলেই আমাদের প্রাপ্তবয়স্কদের জন্য যে 8টা থাকে সেটা আমরা পেয়ে যাব। দিস ইজ এটা 8। তাহলে দেখো পি ফর হচ্ছে আমার এটা তোমাদের বইয়ের 118 নাম্বার পেজে আছে, হাসান স্যারের বইয়ের 118 পেজে আছে। সো দেখো পি দিয়ে হচ্ছে ফিনাইল অ্যালানিন, আমরা লিখছি সবগুলো। ভি দিয়ে হচ্ছে আমার ভ্যালিন, টি দিয়ে হচ্ছে আমার থ্রিওনিন, আরেকটি দিয়ে হচ্ছে আমার ট্রিপ্টোফ্যান, আই ফর আইসোলিউসিন, এম ফর মেথিওনিন, এবং এইচ ফর হচ্ছে তোমার হিস্টিডিন, এ ফর হচ্ছে আর্জিনিন, এবং এল দিয়ে হচ্ছে লিউসিন, আর একটা হচ্ছে লাইসিন। দেখো লিউসিন আর হচ্ছে লাইসিন। আশা করছি বুঝে গেছো এইটুকু, এখান থেকে আমাদের এগুলোই আসে এবং গুরুত্বপূর্ণ। সো দেখো কি লিখেছি আমি, পিভিটি টিম হল দিয়ে আমরা হচ্ছে আমাদের অত্যাবশ্যকীয় যে অ্যামিনো অ্যাসিড গুলো সেগুলো শিখে ফেলেছি। এখন দেখো ফিনাইলঅ্যালানিন, ভ্যালিন, থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান, আইসোলিউসিন, মেথিওনিন, হিস্টিডিন, আর্জিনিন, লিউসিন এবং লাইসিন, এই 10টা। এগুলো কাদের জন্য পড়েছে? এগুলো হচ্ছে শিশুদের জন্য। এখন শিশুদের যেহেতু 10টা, সেখান থেকে যদি আমরা 2টা বাদ দিই সেগুলো হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য। কিভাবে 2টা বাদ দিব? এটা হচ্ছে এইচ এ দিয়ে, হ্যাঁ দিয়ে মনে রাখবো। ঠিক আছে, কোনটা কোনটা? হিস্টিডিন, এই যে হিস্টিডিন এবং আর্জিনিন, এই 2টা বাদে বাকিগুলো প্রাপ্তবয়স্কদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, এরপর দেখো, এরপর আমরা প্রোটিন থেকে এই অংশগুলো একটু মনে রাখার চেষ্টা করব, কারণ এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে আমরা একটু লিপিড থেকে কিছু জিনিসপত্র দেখব। ঠিক আছে, আচ্ছা আমরা যদি লিপিডকে যদি ভাঙি, লিপিডের সরল উপাদান কোনটা বলো তো? লিপিডের সরল উপাদান হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। ঠিক আছে, এটাই হচ্ছে লিপিডের সরল উপাদান আর কি, সরল অংশ। সো আমরা এদিকে না গিয়ে আমরা একটু একটা ট্রাইগ্লিসারাইড পড়বো, বা ট্রাইগ্লিসারাইড থেকে আমরা একটু লিপিড প্রোফাইলটা জানবো, কারণ লিপিড প্রোফাইলটা আসলে খুবই 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 গুরুত্বপূর্ণ। সো লিপিড প্রোফাইলটা আমরা এখানে ওই যে এইচডিএল হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এলডিএল লো ডেনসিটি লিপোপ্রোটিন, ঠিক আছে, তারপর একটা হচ্ছে টোটাল কোলেস্টেরল, তারপর হচ্ছে ট্রাইগ্লিসারাইড, এই অ্যামাউন্টটা আমাদের বডিতে আসলে কত থাকতে হবে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। চলো দেখি। তো আমরা প্রথমে কয়েকটা সংখ্যা লিখব, 40, 100,
150, 200। দেখো তো এখানে সবচেয়ে বড়টা কোনটা? 200। যেহেতু 200 সবচেয়ে বড়, তার এটার পাশে আমরা লিখি হচ্ছে টোটাল কোলেস্টেরল, টিসি। হ্যাঁ, এরপরে দেখো 150, এটার পাশে লিখি আমরা ট্রাইগ্লিসারাইড বা টিজি। ঠিক আছে, ট্রাইগ্লিসারাইড। এবার দেখো 100, এটার পাশে লিখবো আমরা এইচডিএল। এরপর দেখো 40, এটার পাশে লিখবো আমরা এইচডিএল। তার মানে কি দেখো, এখন আমরা দেখব যে সবগুলোতে মানে এইচডিএল মানে হাই ডেনসিটি লিপোপ্রোটিন, তার মানে এটা হাই যেহেতু বলছে, হাই ডেনসিটি লিপোপ্রোটিন এটা বেশি থাকা উচিত। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার বেশি থাকা উচিত, 40-এর বেশি থাকা উচিত। ঠিক আছে, এটা আমার 40-এর বেশি থাকা উচিত। আর বাকিগুলো কি দেখো, বাকিগুলো হচ্ছে আমার কম থাকা উচিত, সবগুলোই কম থাকা উচিত। যেমন এইচডিএল হচ্ছে আমার, এলডিএলটা 100-র কম থাকা উচিত। তারপরে হচ্ছে আমার ট্রাইগ্লিসারাইড যেটা, সেটাও হচ্ছে আমার কম থাকা উচিত। সরি, সাইনটা একটু ভিন্নভাবে দিয়ে ফেলেছি। আমার এলডিএলটা হচ্ছে 100-র কম থাকা উচিত। তারপর হচ্ছে আমার ট্রাইগ্লিসারাইডটাও 100-র কম থাকা উচিত, এবং টোটাল যে কোলেস্টেরলটা আছে সেটা আমার 200-র কম থাকা উচিত। সো এই ভ্যালুটা জানতে হবে। এখানে তোমাদের আমি একটা কথা বলি, আমাদের একটা কোয়েশ্চেন থাকে যে সবসময় কোয়েশ্চেনটা করা হয় যে হচ্ছে পুরুষদের তুলনায় নারীরা কেন হচ্ছে যে কার্ডিয়াক ডিজিজগুলো সহন করে বেশি, মানে তাদের কার্ডিয়াক ডিজিজগুলো খুব কম হয় মহিলাদের, বাট পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে হার্ট অ্যাটাক, স্ট্রোক এই বিষয়গুলো বেশি কেন হয়? কারণ কি, আমাদের মহিলাদের বডিতে হচ্ছে আমাদের যে হাই ডেনসিটি লিপোপ্রোটিনটা আছে বা এইচডিএলটা আছে, এটা তাদের শারীরিকভাবেই এটা হচ্ছে তাদের বেশি থাকে। এই কারণে হচ্ছে তারা এই যে হার্ট ডিজিজগুলো বলো, তোমার স্ট্রোক বলো, হ্যাঁ হার্ট অ্যাটাক, এগুলো তাদের হচ্ছে কম হয়। বাট পুরুষদের বডিতে এটা হচ্ছে তুলনামূলক কম থাকে। এই জন্যই হচ্ছে এটা হয়। আর পুরুষরা ধূমপান, তারপর হচ্ছে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার হয়, নারীরাও খায়, বাট তাদের এটা প্রাকৃতিকভাবেই তাদের হচ্ছে এটা একটা প্রতিরোধ ব্যবস্থা আছে। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা আমাদের আলোচনাগুলো মোটামুটি শেষ করলাম। এখন এনজাইম থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হচ্ছে যে এনজাইম নিয়ে আমরা এনজাইমের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটু জানবো, সেগুলো একটু পাওয়ার চেষ্টা করবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এনজাইমের পিএইচ 6 থেকে 9 এবং এনজাইম কত তাপমাত্রায় কাজ করে, এই জিনিসগুলো আমরা একটু জানলেই হবে। আর একটা হচ্ছে তোমাদের বইয়ের 140 নাম্বার পেজে, হাসান স্যারের বইয়ে 140 নাম্বার পেজের যে এনজাইমের যে কাজগুলো দেওয়া আছে সেগুলো আমরা পড়ে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, দাগানো বই তোমাদের সবারই আছে, সেগুলো আমরা পড়ার চেষ্টা করবো। আমি জাস্ট তোমাদের বেসিক বেসিক যে জিনিসগুলো, যেগুলো না জানলেই নয়, সেগুলো পড়ালাম। এখান থেকে দেখবো আমরা মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আমরা পাবো। চলো আমরা এবার কিছু কোয়েশ্চেন সলভ করি। আচ্ছা দেখো, দেখো তো সবচেয়ে বেশি শক্তি কোথায় পাওয়া যায় বলো তো? এই কোয়েশ্চেনটা খুবই ইজি একটা না, ইজি একটা কোয়েশ্চেন, তাই না? দেখো তো আমার 1 গ্রাম প্রোটিনে কতটা পাওয়া যায়, 1 গ্রাম মধুতে কতটা পাওয়া যায়, 1 গ্রাম গ্লুকোজে কত পাওয়া যায়। দেখো মধু আর গ্লুকোজ এই দুইটা কিন্তু সেম, আমাদের এই দুইটাই হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, এবং 1 গ্রাম ফ্যাট, ফ্যাটে সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায়। প্রোটিনে হচ্ছে 4.2 সামথিং এরকম কিলো ক্যালোরি। সেম ভাবে তোমার এই যে কার্বোহাইড্রেট বা তোমার মধুতে পাওয়া যায়, বাট তোমার হচ্ছে ফ্যাটে সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায়। ইটস প্রবাবলি 9.2, আই এম নট রং, আমি একটু এটা আমার দেখা লাগবে যে মেবি 9.2 মনে হয় কিলো ক্যালোরি শক্তি আমরা পেয়ে থাকি এখান থেকে। ওকে, সবচেয়ে বেশি শক্তি পাওয়া যায় তাহলে ফ্যাটে, এটা আমরা জানি। পরের স্লাইডটা আমরা দেখি, পরে কি কোয়েশ্চেন আছে। লেসিথিন, ঠিক আছে, লেসিথিন কি বলতো? লেসিথিন হচ্ছে আমাদের ফসফোলিপিড। আমরা লিপিডের শ্রেণী বিভাগে এগুলো পড়বো, আমাদের যে যুগ্ম লিপিডগুলো বা কমপ্লেক্স যে লিপিডগুলো আছে সেখানে শ্রেণী বিভাগে আমরা
ফসফোলিপিড পড়বো, বা লেসিথিন একটা লিপিড পড়ি। আরও কি কি ফসফোলিপিড আছে বলো তো? সেফালিন আছে, লেসিথিন আছে, ঠিক আছে? সেফালিন, লেসিথিন এগুলো হচ্ছে আমাদের ফসফোলিপিড। পরের স্লাইডে আমরা যাই। পুরুষ অপেক্ষা স্ত্রীলোকের হৃদরোগ কম কারণ। আমরা একটু আগেই এটা আলোচনা করছিলাম। এই কোশ্চেনটা তোমাদের ইসলামিক ইউনিভার্সিটিতে একবার এসেছে, আরও দেখবো পরবর্তীতে অনেকগুলো ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা এসেছে। সো কেন বলো তো পুরুষ অপেক্ষা স্ত্রীলোকের হৃদরোগ রোগ কম হয় কেন? কারণ হচ্ছে তাদের যে এইচডিএলটা থাকে, এইচডিএলটা তাদের বেশি থাকে। এই কারণে দেখা যায় পুরুষদের হচ্ছে হৃদরোগটা বেশি হয় এবং মহিলাদের হচ্ছে এটা কম হয়। পরে দেখি আমরা পরে কি কোশ্চেন আছে। প্রোলামিন জাতীয় প্রোটিন, ঠিক আছে? প্রোলামিন জাতীয় প্রোটিন কোনটা? এটা হচ্ছে আমাদের প্রোটিনের শ্রেণী বিভাগ আছে, সেখানে হচ্ছে আমরা এটা একটু পড়বো। এই যে সরল প্রোটিন যেগুলো আছে, সরল প্রোটিনের শ্রেণী বিভাগে এগুলো খুব সুন্দর করে আলোচনা করা আছে। তোমাদের কাজ হচ্ছে যে তোমাদের সরল প্রোটিন যেগুলো আছে সেগুলো একটু ভালো মতো পড়া, ঠিক আছে? সরল প্রোটিনের জাস্ট উদাহরণগুলো পড়বা, কারণ খুব বেশি একটা প্রশ্ন যে হয় এমনটা না, এখান থেকে খুব কম প্রশ্ন হয়, বাট মাঝে মাঝে দিয়ে দেয়। এই কারণে হচ্ছে প্রোলামিন হচ্ছে আমার গ্লুটেলিন হচ্ছে একটা প্রোলামিন। পরের কোশ্চেনটা দেখি আমরা। ডিমের কুসুম কোন প্রোটিনের উদাহরণ? ঠিক আছে, এই প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমার জানার অনেক কিছু আছে। দেখছো এই প্রশ্ন কোথায় আসছে? যশোর ইউনিভার্সিটিতে, যশোর সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। সো এখান থেকে আমার দুইটা জিনিস জানতে হবে। এটা ডিম, বুঝছো? সো ডিমের হচ্ছে একটা কুসুম থাকে আর একটা সাদা অংশ থাকে। সো আমাদের দুইটাতে দুই রকম প্রোটিন পাওয়া যায়। হ্যাঁ, তো দুইটা প্রোটিন নিয়ে আমার জানতে হবে। সো ডিমের আমরা যে সাদা অংশটা থাকে, সাদা অংশে প্রোটিন হচ্ছে, সাদা অংশে যে প্রোটিনটা পাওয়া যায় এটা একটা সরল প্রোটিন, এটা হচ্ছে আমার অ্যালবুমিন। কি বলতো? অ্যালবুমিন। আর যে কুসুমটা আছে ডিমের, ডিমের কুসুমে আমার পাওয়া যায় হচ্ছে গ্লোবিউলিন। ডিমের কুসুমে পাওয়া যায় কি ভাইয়া বলতো? তাহলে ডিমের কুসুম কোন প্রোটিনের উদাহরণ? এটা হচ্ছে গ্লোবিউলিন, ঠিক আছে? ওকে, পরের স্লাইডে দেখো। অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের আরো অনেকগুলো শ্রেণীবিভাগ তোমাদের এখানে আলোচনা করা আছে বইয়ের মধ্যে। তো সেখান থেকে প্রশ্নটা আসছে যে নিচের কোনটি অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। সো এইখানে হচ্ছে অ্যামিনো অ্যাসিডের এই শ্রেণীবিভাগটা করা হয়েছে তোমাদের হচ্ছে অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড, তারপরে হচ্ছে তোমার দাঁড়াও লিখি, অ্যালিফেটিক, তারপর হচ্ছে তোমার অ্যারোমেটিক, আরেকটা হচ্ছে হেটারোসাইক্লিক। তো এইখান থেকে আমরা দেখব অ্যালিফেটিক যে অ্যামিনো অ্যাসিড গুলো, এটার উদাহরণগুলো আমরা দেখব। অভাগা আলী, এভাবে আমরা মনে রাখছিলাম যে অভাগা আলী, ঠিক আছে? অভাগা আলী, অভাগা আলী দেখো, অ দিয়ে অভাগা আলী, ঠিক আছে? অ দিয়ে হচ্ছে তোমার অ্যালানিন, তারপর হচ্ছে ভা দিয়ে হচ্ছে তোমার ভ্যালিন, আর গ্লা দিয়ে হচ্ছে, গা দিয়ে হচ্ছে গ্লাইসিন। তাহলে হচ্ছে ভ্যালিন, গা দিয়ে হচ্ছে গ্লাইসিন, এই দুইটাই পড়ো। আর একটা হচ্ছে আমার অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড আমরা পড়ছিলাম হচ্ছে আড়াই ফিট দিয়ে, ঠিক আছে? আড়াই ফিট, আড়াই ফিটে দেখো, আড়াই দিয়ে হচ্ছে তোমার অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, ফিট দিয়ে হচ্ছে ফিনাইল অ্যালানিন, আর ট দিয়ে হচ্ছে টাইরোসিন, ফিনাইল অ্যালানিন, আর ট দিয়ে হচ্ছে আমাদের টাইরোসিন। আশা করছি বুঝছো। তাহলে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড কোনটা? এই যে দেখো, ফিনাইল অ্যালানিন আর টাইরোসিন, দিস ইজ টাইরোসিন। ওকে, পরেরটাতে যাই। মানুষের রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত? এটা খুবই গুরুত্বপূর্ণ
এটা আমাদের লাগবে। কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। কত দেখো তো, 0.15 থেকে 1.20%। এটা খুব 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 খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের বারবার আসে, অনেকগুলো এক্সামে আসছে, দেখছো না? এখানে একটাই দেওয়া আছে, বাট তোমরা কোশ্চেন ব্যাংক দেখলে বুঝবা এটা অনেকগুলো আছে। এটা আমাদের মুখস্থ ভ্যালু, কোলেস্টেরলের মানটা এটা আমাদের মুখস্থ করতে হয়, 0.15 থেকে 1.20%। পরের কোশ্চেন দেখি আমরা। ফল পাকার জন্য কোনটা ব্যবহার করা হয় বলো তো? ফল পাকার জন্য ব্যবহার করা হয় বেসিক্যালি হচ্ছে ইথিন। কেন? কারণ আমি বলি ইথিনটা কিভাবে আসে। আমরা নর্মালি ফল পাকার জন্য হচ্ছে অসাধু ব্যবসায়ীরা তাড়াতাড়ি ফল পেকে যাওয়ার জন্য কার্বাইড ব্যবহার করে, ঠিক আছে? এই যে কার্বাইড ব্যবহার করে, কার্বাইড ব্যবহার করে। সো এই কার্বাইডটা হচ্ছে পরিবেশের সাথে বা আর্দ্রতার সাথে মিশে, যখন আর্দ্র হয়, আর্দ্র পরিবেশ একটা পায়, তো আর্দ্রতার সাথে হচ্ছে এটা মিশে গেলে, মানে যখন কার্বাইডটা আর্দ্র পরিবেশে চলে আসে এক্স্যাক্টলি, তো তখন এটা কি তৈরি করে? ইথিন বা ইথিলিন তৈরি করে। সো এইটার কারণেই আসলে আমাদের ফলটা তাড়াতাড়ি পেকে যায়। এক্স্যাক্টলি পাকে না, মানে ফলের বর্ণটা চেঞ্জ হয় এবং ভিতরে হচ্ছে তোমার মানে পাকার মতো একটা অবস্থা হয়ে যায়। আচ্ছা দেখো, যে এই কোশ্চেনটা হচ্ছে নিচের কোন প্রোটিনটি উত্তাপে জমাট বাঁধে? সো উত্তাপে জমাট বাঁধে আমাদের যে প্রোটিনটা, আমাদের উত্তাপে জমাট বাঁধে ওই সরল প্রোটিনগুলোই। দেখি কোনটা উত্তাপে জমাট বাঁধে। উত্তাপে জমাট বাঁধে হচ্ছে অ্যালবুমিন, আচ্ছা এটা মনে রাখবে কিভাবে দেখো তো? এই উত্তাপে যে জমাট বাঁধে অ্যামিনো অ্যাসিড গুলো, এটা মনে রাখার খুব সুন্দর একটা টেকনিক হচ্ছে ডিম, ঠিক আছে? আমরা যখন ডিমকে তাপ দেই, উত্তাপ দেই, তখন এটা জমাট বেঁধে যায় না? তরল ডিমটা জমাট বেঁধে যায়। সো এটা যেহেতু ডিমের হচ্ছে আমার কুসুমে থাকে গ্লোবিউলিন এবং সাদা অংশটাতে থাকে অ্যালবুমিন, সো ডিমটা মনে রাখলেই তুমি মনে রাখতে পারবা যে উত্তাপে কোনগুলো আসলে তোমার জমাট বাঁধে। তাহলে কোনটা? যে গ্লোবিউলিন। চোখের ছানি অস্ত্রোপচারে যে এনজাইমটা ব্যবহার করা হয়, ঠিক আছে? তো চোখের ছানি অস্ত্রোপচারে কোন এনজাইম ব্যবহার করা হয়, এটা আমাদের লাগবে। এটা খুব গুরুত্বপূর্ণ, দেখছো কতগুলো ইউনিভার্সিটিতে আসছে। তো আমার এখান থেকে আরো কিছু ইনফরমেশন জানতে হবে যে কে করে চোখের ছানি অস্ত্রোপচারটা। এটা কারণ হচ্ছে ডক্টর জোসেফ স্পিনা। ডক্টর জোসেফ স্পিনা কোন এনজাইমের সাহায্যে? ট্রিপসিনের সাহায্যে, ঠিক আছে? ট্রিপসিনের সাহায্যে। ওকে, এরপরে দেখো আমরা একটা কোশ্চেন পেয়েছি শিশুদের জন্য। আচ্ছা এটা কি আমরা দাগিয়েছি যে ট্রিপসিনের সাহায্যে? পরের কোশ্চেনটা দেখো, শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টি, তাই না? তাহলে শিশুদের জন্য আমরা কয়টা পড়েছি? 10টা। পরে দেখি আমরা কোন জৈব উপাদানে গ্লুটামিক অ্যাসিড থাকে। দেখো তো গ্লুটামিক অ্যাসিড জিনিসটা কি? গ্লুটামিক অ্যাসিড জিনিসটা কি? গ্লুটামিক অ্যাসিড হচ্ছে এটা এক প্রকারের তোমার প্রোটিন, ঠিক আছে? যেহেতু এটা এক প্রকারের অ্যামিনো অ্যাসিড, সো এটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে কি? এই অ্যাসিডটা কি? একটা অ্যামাইনো অ্যাসিড। যদি এটা একটা অ্যামিনো অ্যাসিড হয়ে থাকে, এটা যদি একটা অ্যামিনো অ্যাসিড হয়ে থাকে তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমার আমিষ, সিম্পলি আমিষ। ওকে, পরের প্রশ্ন দেখো, প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডগুলো একে অপরের সাথে কোন বন্ধনে যুক্ত থাকে? ঠিক আছে, প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডগুলো একে অপরের সাথে কোন বন্ধনে যুক্ত থাকে? সো এইটার জন্য হচ্ছে আমাদের প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডগুলো, দেখো প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিডগুলো, একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত থাকে হচ্ছে পেপটাইড বন্ড দিয়ে। তাহলে অ্যামিনো অ্যাসিড
অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত থাকবে। একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত থাকবে কি দিয়ে? পেপটাইড বন্ড দিয়ে। আর গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে কারা যুক্ত থাকবে? এখানে হচ্ছে শর্করার যে ইয়েগুলো আছে তারা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে যুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে প্রোটিনের অ্যামিনো অ্যাসিডগুলো কি দিয়ে থাকবে? পেপটাইড বন্ড দিয়ে যুক্ত থাকবে। একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে হচ্ছে তোমার হচ্ছে প্রোটিনের বড় মলিকিউলগুলো যে ফর্ম করবে তার হচ্ছে কোন বন্ধন দিয়ে যুক্ত থাকবে? পেপটাইড বন্ধন দিয়ে। পরের স্লাইডে আমরা দেখি পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম। তোমাদেরকে আমি বলেছি তোমাদের হাসান স্যার বইয়ে 140 নম্বর পেজে কিছু এনজাইমের নাম দেওয়া আছে। একটু আগে আমরা ট্রিপসিনের ব্যবহারটা পড়লাম। ট্রিপসিন হচ্ছে চোখের ছানির অস্ত্রোপচারে ব্যবহার করা হয়। এরপরে আমরা আরেকটা পেয়েছি, দেখো পনির তৈরিতে কোন এনজাইম ব্যবহার করা হয়? রেনিন এনজাইম তৈরি করা হয়। ঠিক আছে, রেনিন এনজাইমটা তৈরি করা হয়, সরি রেনিন এনজাইম পনির তৈরিতে ব্যবহৃত হয়। এটা মুখস্থ ওই পেজ থেকে, পেজ নাম্বার হচ্ছে তোমার 140। ওকে, এরপরে মনোস্যাকারাইড বন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে অলিগোস্যাকারাইড, মানে মনোস্যাকারাইড গুলো কোন ধরনের বন্ধন দ্বারা যুক্ত হয়ে পলিস্যাকারাইড তৈরি করে? আমি একটু আগেই বললাম শর্করার যে সরল ফর্মগুলো মনোস্যাকারাইড তারা কিভাবে যুক্ত হয়? তারা যুক্ত হয়ে অলিগোস্যাকারাইড কিভাবে তৈরি করে? সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে। ঠিক আছে, গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে তারা অলিগোস্যাকারাইড ফর্ম করে। পরের দেখো আলফা ডি গ্লুকোজের পলিমার। দেখো তো আলফা ডি গ্লুকোজ জিনিসটাকে, আলফা ডি গ্লুকোজ আমরা এখানে সেলুলোজ এবং স্টার্চ পড়ি। হ্যাঁ, তো সেলুলোজ আর স্টার্চ পড়ি হচ্ছে আমরা কোথায় পড়ছি বলো তো? এটা হচ্ছে আমরা গাঠনিক এবং তোমার হচ্ছে সঞ্চিত যেই আমার পলিস্যাকারাইড গুলো আছে সেখানে পড়ি। সো দেখো আমাদের স্টার্চ আর সেলুলোজ এদের যে সরল ফর্মগুলো সেগুলো জানতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ কার পলিমার? আলফা ডি গ্লুকোজ বা এডি গ্লুকোজ সেম কথা। আলফা ডি গ্লুকোজ হচ্ছে তোমার স্টার্চের। হ্যাঁ, আলফা ডি গ্লুকোজ হচ্ছে স্টার্চের। তাহলে সেলুলোজেরটা কি হবে? সেলুলোজেরটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। বিটা ডি গ্লুকোজটা হচ্ছে কিসের? সেলুলোজ। তো এইটা আসলে আমি যখন পড়তাম তোমাদের মতো বয়সে তখন হচ্ছে আমি এটা মনে রাখতে পারতাম না, মানে খুবই উলট পালট লেগে যেত। সো আমি নিজেই একটা সেই সময় ছন্দ ব্যবহার করতাম, সেটা হচ্ছে যে শালার বেটা, বুঝছো? এটা দিয়ে মনে রাখতাম আমি কি, সেটা হচ্ছে একটা গালি হলেও এটা হচ্ছে আমি কাজে লাগাতাম কিভাবে? এই দেখো, এটা দিয়ে মনে রাখতাম হচ্ছে সেলুলোজ আর বেটা দিয়ে মনে রাখতাম হচ্ছে বিটা। ইজি না? তাহলে একটা মনে রাখলে আমার একটা আলটিমেটলি অটোমেটিক ভাবে এমনি মনে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আলফা ডি গ্লুকোজ এর পলিমার হচ্ছে স্টার্চ। দেখো বিটের চিনি কি নামে পরিচিত বলো তো? বিটের চিনি, আখ, বিট, এগুলোর চিনি কি নামে পরিচিত হচ্ছে আমার? সুক্রোজ। ঠিক আছে, আর গ্লুকোজ ফ্রুক্টোজ জিনিসটা হচ্ছে কি? ফ্রুক্টোজ জিনিসটা হচ্ছে আমার ফলের যেই জিনিসটা। ঠিক আছে, ফ্রুক্টোজ। ওকে, আর গ্লুকোজটা তো হচ্ছে আমরা জানি গ্রেপ সুগার। হ্যাঁ, তাহলে সুক্রোজ, বিটের চিনিটা হচ্ছে আমাদের সুক্রোজ। ওকে, পরেরটাতে যাই। দেখো লিপিড ভেঙে তৈরি হয়। আমরা শুরুতেই লিপিড যখন আলোচনা করি তখনই আলোচনা করেছি যে আমার লিপিড ভেঙে কি তৈরি হয়? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড একসাথে। এই যে এটা সিঙ্গেল সিঙ্গেল দেওয়া আছে, এগুলা ভুলেও করবা না। অনেকেই আসলে কোশ্চিন দেখে খুবই আবেগ আপ্লুত হয়ে যায়, তখনই এটা করে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড, মানে না দেখেই প্রথম অপশন দেখে দাঁড়িয়ে ফেলে। সো পুরোটা সবগুলো অপশন পড়ে দেখতে হবে। পরের স্লাইড দেখো শর্করাতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত কত? দেখো তো আমি তোমাদের একটা নর্মাল শর্করা লিখি যেটা আমরা ইজি সবসময় ব্যবহার করি, C6H12O6। এটা কি বলো তো? এটা হচ্ছে আমাদের গ্লুকোজ। দেখো তো এখানে এই শর্করাতে আমার কি কি পাচ্ছি? আমরা কার্বন পাচ্ছি, হাইড্রোজেন পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি। এটা রেশিওটা দেখো তো 6:12:6। তার মানে কত? 1:2:1।
তাহলে আনসার ইজ কি বলেছে দেখো, কার্বন কার্বন হাইড্রোজেন অক্সিজেন রেশিওটা ঠিক আছে। তাহলে হচ্ছে 1 আচ্ছা 1:1 হওয়ার কথা, এটা আমাদের এখানে ভুল দেওয়া আছে, দিস উইল বি 1:1। আচ্ছা দেখো এটা হচ্ছে আনসার, এখানে ভুল দেওয়া আছে। তো এরপর মানে এখানে আমরা যে বিষয়টা খেয়াল করব যে আমার না অর্ডারটা চেঞ্জ করে দিতে পারে, বলতে পারে অক্সিজেন হাইড্রোজেন, অথবা বলতে পারে হচ্ছে হাইড্রোজেন কার্বন তারপর হচ্ছে অক্সিজেন, এভাবে বলতে পারে। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, অর্ডারটা কিভাবে বলেছে সেভাবে অনুপাতটা আমাকে সাজাতে হবে। আচ্ছা পরেরটাতে যাই। দেখো তো উপকারী কোনটা বলো তো? উপকারী হচ্ছে এইচডিএলটা, যত বেশি থাকবে তত বেশি এটা আমাদের জন্য উপকারী। তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই থাকলো। আচ্ছা স্বাগতম পরের অংশে। আমরা এখন দুইটা চ্যাপ্টার নিয়ে একসাথে আলোচনা করব। দুইটা চ্যাপ্টার হচ্ছে আমাদের উদ্ভিদ প্রজনন এবং হচ্ছে জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণ। হ্যাঁ, তো এই দুইটা চ্যাপ্টারের মধ্যে যদি আমরা একটু আলোচনা করি যে কোন চ্যাপ্টারটা আসলে গুরুত্বপূর্ণ, আমরা এর আগের ক্লাসটাতে না একই ক্লাসে আমরা হচ্ছে কোষ রসায়নটা পড়েছি, এবং এখন আমরা পড়ব উদ্ভিদের প্রজনন এবং হচ্ছে আমার জীবের পরিবেশ বিস্তার। তো এই দুই ক্লাসের মধ্যে, এই দুই চ্যাপ্টারের মধ্যে আমাদের উদ্ভিদের যেই বংশবিস্তার যে চ্যাপ্টারটি আছে এটা তুলনামূলক গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের এই যে পরিবেশ বিস্তার সংরক্ষণ এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন হয় না বললেই চলে। আর এই চ্যাপ্টারটা আমরা যখন বই খুলি তখন দেখি এত এত ছক, এত এত পড়া, এত এত ইনফরমেশন, সেগুলো আসলে মনে রাখতে অনেক বেশি কষ্ট হয়। বাট মজার ব্যাপার হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে সেরকম কোনো প্রশ্নই হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই চ্যাপ্টার নিয়ে তোমাদের হয়তো ভয় থাকবে না। আর আমাদের যে দশম অধ্যায়টা আছে উদ্ভিদের, আমাদের হচ্ছে উদ্ভিদের যে প্রজননের যে চ্যাপ্টারটা আছে এখান থেকে মোটামুটি প্রশ্ন হয়, এবং প্রশ্নগুলো দেখা যায় যে ঘুরে ফিরে একই জায়গা থেকে হচ্ছে। সো তোমাদেরকে আমি শুরুতেই 10 চ্যাপ্টারটা পড়াবো, এখান থেকে কিছু এমসিকিউ দেখাবো, এবং এমসিকিউ সাথে সাথে আমরা অনেকগুলো পড়ে ফেলবো, এবং এই এমসিকিউ গুলো হচ্ছে আমি বিগত সালে আসা হচ্ছে তোমাদের জিএসটিতে আসা প্রশ্নগুলো বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে সংকলন করেছি, এবং আমি তোমাদের সাথে ক্লাসে ফিরে যাই। আচ্ছা তাহলে শুরু করি আমরা। দেখো উদ্ভিদ প্রজনন, তো প্রথমে দেখো যে কোন হরমোন উদ্ভিদের মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। দেখো উদ্ভিদের, আচ্ছা আমাদের মানব দেহতে অনেকগুলো হরমোন কাজ করে, সো উদ্ভিদ দেহ কিন্তু অনেকগুলো হরমোন ওদের স্টিমুলেশন দেয়, অনেকগুলো প্রক্রিয়াতে স্টিমুলেট করে। সো এই হরমোনগুলোকে আসলে উদ্ভিদের হরমোনগুলোকে কি বলা হয় জানো? উদ্ভিদের হরমোনগুলোকে বলা হয়, উদ্ভিদ হরমোনগুলোকে বলা হচ্ছে ফাইটো হরমোন। সো উদ্ভিদ হরমোনগুলোকে বলা হয় ফাইটো হরমোন। ফাইটো হরমোন বলা হয়। দেখো এখন এই যে ফাইটো হরমোন গুলো আছে, এই ফাইটো হরমোন কয়েকটা আছে আমরা দেখি। উদ্ভিদের হরমোন হচ্ছে ফাইটো হরমোন, এই হরমোন গুলো হচ্ছে আমাদের জিবরেলিন, দেন আছে আমাদের অক্সিন, তারপর আছে আমাদের সাইটোকাইনিন, এরপরে আমাদের আছে হচ্ছে ইথিলিন। ঠিক আছে, তো এই প্রত্যেকটা মানবদেহে যেরকম আমরা পড়ে থাকি যে এক একটা হরমোনের এক এক রকম কাজ, সেরকম উদ্ভিদ দেহে প্রত্যেকটা হরমোনের ভিন্ন ভিন্ন কাজ আমরা দেখতে পাই। ঠিক আছে, তো দেখি আমরা যে কোন হরমোনটা আসলে কি কাজ করে। এই যে জিবেরেলিন যে হরমোনটা আছে, এটা হচ্ছে কি করে, উদ্ভিদের কাণ্ড
ও পাতার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের কাণ্ড ও পাতার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এরপর আমাদের যে হরমোনটা আছে সেই হরমোনটা হচ্ছে আমাদের অক্সিন। এই অক্সিনের কাজ হলো কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। এবং আরেকটা কাজ করে এটা হচ্ছে মূল বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এই দুই কাজ করে। এরপর চলে আসি আমরা সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি করে? এটা হচ্ছে আমার পত্রমোচন বিলম্ব নিয়ন্ত্রণ করে। পত্রমোচন বিলম্ব এটা নিয়ন্ত্রণ করে এবং একই সাথে উদ্ভিদের যে পার্শ্বমুকুল আছে, আচ্ছা আমরা এটা এখান থেকে একটু সরাই, এবং পার্শ্বমুকুল হচ্ছে পার্শ্বমুকুলের যে বৃদ্ধিটা সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা আরেকটা পড়েছি, সেটা হচ্ছে আমাদের কি ছিল বলতো? ইথিলিন, তাই না? তো দেখো ইথিলিনের কাজটা কি? ইথিলিনের কাজটা হচ্ছে এটাও আমাদের হচ্ছে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে, বাট এটা আরেকটা কাজ নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে কাণ্ড ও পাতার বৃদ্ধি, লাইক জিবরেলিন। ঠিক আছে, কাণ্ড ও পাতার বৃদ্ধি। তাহলে দেখো তো এখানে কোন হরমোন উদ্ভিদের মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করছে আমার? এখানে দেখো আমরা কোনটা পেয়েছি? অক্সিন। দেখো কোষ বিভাজন এবং মূল বৃদ্ধি, তাহলে আনসারটা হচ্ছে আমার কি? অক্সিন। ঠিক আছে, এটা জিএসটি 24-25 সেশনে এসেছে, মানে গত বছরে আসা প্রশ্ন। ওকে, পরের স্লাইডে আমরা যাই। দেখো বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে কি বলে? তার আগে আমরা এখান থেকে কয়েকটা জিনিস দেখব। দেখো প্রথমে বলা আছে, দেখো অপুংজনি। অপুংজনির ইংলিশ টার্মটা হচ্ছে পার্থানোজেনেসিস। ঠিক আছে, ইংলিশ টার্মগুলো লাগবে, বইয়ে এরকম অনেকগুলো টার্ম দেওয়া আছে, আমি সেগুলো একটু আলোচনা করব, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথমে দেখো অপুংজনি। অপুংজনি বিষয়টা কি? সেটা হচ্ছে এটা একটা প্রজনন প্রক্রিয়া এবং ডিম্বাণুটি নিষেক ছাড়াই কি করবে? ভ্রূণ সৃষ্টি করবে। মানে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি করবে কে? ডিম্বাণুটা। ঠিক আছে, এবং কি যে ডিম্বাণুটা হচ্ছে ডিম্বকটা স্বাভাবিক বীজেও পরিণত হবে। তাহলে এই সিস্টেমটার নাম কি হচ্ছে? পার্থানোজেনেসিস বা অপুংজনি। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যে উদ্ভিদটা আছে, উদ্ভিদের ডিম্বাণুটি কোনো রকম নিষেক হবে না, নিষেক ছাড়াই সে তোমার হচ্ছে কি করবে? ভ্রূণ সৃষ্টি করবে। তাহলে সেই প্রক্রিয়াটা হচ্ছে আমার পার্থেনোজেনেসিস বা অপুংজনি। ওকে, এরপর চলে আসি আমরা পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি ব্যাপারটা হচ্ছে পরাগযোগ বা পরাগ রেণুর মিলন ছাড়াই, হ্যাঁ রেণুগুলোর মিলন ছাড়াই, নিষেক ছাড়াই আবৃত বীজ উদ্ভিদের ডিম্বাশয় থেকে বীজহীন ফল। ঠিক আছে, ডিম্বাশয় থেকে, তাহলে ডিম্বাশয় থেকে ফল উৎপাদনের প্রক্রিয়া হচ্ছে পার্থেনোকার্পি। তাহলে দেখো একটু পার্থেনোজেনেসিস, পার্থেনোকার্পি এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে ডিম্বাণু যদি হচ্ছে ভ্রূণ সৃষ্টি করে নিষেক ছাড়াই, তাহলে সেটাকে বলছে পার্থেনোজেনেসিস। আর ডিম্বাশয় থেকে যদি বীজহীন ফল উৎপাদন হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে পার্থেনোকার্পি। আমরা আরো একটা টার্ম পড়ব, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাপোস্পোরি। অ্যাপোস্পোরি পড়ব। ব্যাপারটা কি? এটা হচ্ছে কি, এটাও সেম আমাদের ডিম্বাণু হতে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি। হ্যাঁ, ডিম্বাণু হতে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি। ওকে, সো এই ব্যাপারটা হচ্ছে আমার অ্যাপোস্পোরি। আচ্ছা চলো আমরা তাহলে প্রশ্নে যাই। দেখো প্রশ্নটা আমাদের ছিল বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে কি বলা হয়? বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াটা হচ্ছে আমাদের
পার্থেনোকার্পি। আচ্ছা, আমাদের এইখানে এই চ্যাপ্টারে যে জিনিসটা আমাদের খুব 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 গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এই ছকটা। 2 স্লাইড মিলে করেছি এটা। সো তোমাদের এই ছকটার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, কারণ এই ছক থেকে বারবার 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 প্রত্যেক বছরই আসলে আমাদের এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। সো দেখা যাক যে এখানে কি কি কোয়েশ্চেন হয়। দেখো, এখান থেকে কোয়েশ্চেন হয় যে নিষেকের পরে নিচের হচ্ছে ধরো যে গর্ভাশয় নিষেকের পরে কিসে পরিণত হয়, ডিম্বক হচ্ছে নিষেকের পরে কিসে পরিণত হয়, এই প্রশ্নটা বারবার আসে। হ্যাঁ, তো আমাদের এখানে জানতে হবে যে নিষেকের আগে যেগুলোর সামনে মূর্ধন্যস্ব আছে, যেগুলোর সামনে মানে যেগুলোতে মূর্ধন্যস্ব থাকে, নিষেকের পরে তারা কি হয়, তারা হচ্ছে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখি। দেখো দেখো তো কোনটাতে কোনটাতে মূর্ধন্যস্ব আছে। এই যে দেখো, নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু, দেখো তো ভ্রূণ পোষক মূর্ধন্যস্ব আছে, এই কারণে এটা হচ্ছে আমার নিষেকের পরে কি হয়ে যাবে, একেবারে নিঃশেষ হয়ে যাবে। ঠিক আছে, কখনো কখনো পরিভ্রূণ হয়, বাট এটা খুব কম ক্ষেত্রেই দেখা যায়। আমরা এটাকেই ধরবো যে এটা হচ্ছে নিঃশেষ হয়ে যায়। পরের স্লাইডে দেখি আমরা। দেখো তো এইখানে এখানে কোষ আছে, মূর্ধন্যস্ব আছে, তার মানে কি সহকারী কোষ বা সিনার্জিড, এটা কি হয়ে যায়, আমাদের নষ্ট হয়ে যায়। তারপর দেখো অ্যান্টিপোডাল বা প্রতিপাদক কোষ, মূর্ধন্যস্ব পেয়েছি, কি হয়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো এরপরে দেখো আরেকটা আমরা স্পেশালি মনে রাখবো, সেটা হচ্ছে ডিম্বক মূল বা কেলাজা। হ্যাঁ, ইংলিশ টার্মগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, তাহলে তো আমাদের পড়তে এটা ইজিয়ার হবে। তাহলে ডিম্বক মূল বা ক্যালাজা এটা কি হয়, এটাও আমাদের নষ্ট হয়ে যায়, বা এটা বীজ মূল হয়, ডিম্বক মূল থেকে বীজ, যেহেতু ডিম্বক থেকে বীজ। ওকে, তাহলে চলো আমরা এবার কিছু জিনিস পড়ি। দেখো, যেহেতু আমাদের গর্ভাশয়ের মধ্যেই সবগুলো থাকছে, ডিম্বক ডিম্বাণু সবকিছু থাকছে, সো এইটা যখন মানে ডিম্বাণু সহ বা ডিম্বক সহ তোমার গর্ভাশয়টা যখন হচ্ছে নিষেকের পরে এটা পরিপক্ক হবে, তখন কি হয়, এটা ফলে পরিণত হয়। সো গর্ভাশয়টা কিসে পরিণত হয়, আমাদের ফলে পরিণত হয়। এটা আমরা জানি, এটা খুব ইজি যে গর্ভাশয় ফলে পরিণত হয়। এরপর দেখো আচ্ছা, তোমাদেরকে এটা আমি আরেকটু ইজি করে দেই। ধরো এটা মোটামুটি একটা গর্ভাশয়, ধরো এই গর্ভাশয়ের মধ্যে ধরো যে এটা ধরো যে ডিম্বক আছে, লাইক এটা একটা আম কল্পনা করো। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার গর্ভাশয়ের প্রাচীর কল্পনা করো। তাহলে দেখো তো, এটা যদি তুমি একটা আম কল্পনা করো, এটা তোমার হচ্ছে আমের আটি বা আমের আটিটাই আমাদের বীজ, আর এটা হচ্ছে গর্ভাশয় পুরো ফলটাই, এটা হচ্ছে আম। তাহলে এই যে প্রাচীরটা আছে, এটা যদি তোমার হচ্ছে কি বলে, এই ফলটার প্রাচীর হয় গর্ভাশয়, মানে তুমি এটা গর্ভাশয় ধরেছো, তাহলে এটা ফল তো হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা দেখি, তাহলে গর্ভাশয় পুরোটাকে যদি আমরা ধরি, তাহলে পুরোটা ধরলে গর্ভাশয় কিসে পরিণত হচ্ছে, আমার ফলে। এবং গর্ভাশয় প্রাচীর এটা এটা কিসে পরিণত হচ্ছে, ফলত্বকে পরিণত হচ্ছে। তারপর কি আমাদের ডিম্বক, যেটা এটা ধরেছি, ডিম্বকটা কিসে, বীজে পরিণত হচ্ছে। বুঝতে পেরেছি। এরপর আমার দুইটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ শব্দ আছে, একটা হচ্ছে এক্সাইন আর একটা হচ্ছে ইনটাইন। আমরা এই দুইটার মধ্যে মাত্র একটা পড়বো, একটা পড়লে আমাদের মনে থাকবে। ঠিক আছে, সো আমরা দেখো এক্সাইনটা পড়বো। এটা কিভাবে পড়বো, কিভাবে মনে রাখবো, এটা মনে রাখবো আমরা টেস্ট এক্সাম দিয়ে। দেখো তো, টেস্ট টেস্ট এক্সাম দিয়ে, দেখো তো মনে থাকবে কিনা। তার মানে কি, এক্সাম এক্সাম মানে হচ্ছে এক্সাইন, এক্সাইনটা কিসে পরিণত হচ্ছে আমার, এই যে দেখো টেস্টাতে পরিণত হচ্ছে। এক্সাইন কিসে পরিণত হচ্ছে আমার, টেস্টাতে। এক্সাইনটা কিসে পরিণত হচ্ছে ভাইয়া, টেস্টাতে। হ্যাঁ, তাহলে এক্সাইনটা কিসে পরিণত হচ্ছে আমাদের, টেস্টা। এক্সাইন টেস্টা, তাহলে অন্যটা কিসে পরিণত হবে, ইনটাইনটা কিসে পরিণত হবে, আলটিমেটলি টেগমেনে পরিণত হবে। ওকে, চলো আমরা পরেরটাতে যাই। এবার দেখো ডিম্বাণু, ডিম্বাণুটা কিসে পরিণত হবে, ভ্রূণে পরিণত হবে।
ঠিক আছে না? ডিম্বাণুটা হচ্ছে ভ্রূণে পরিণত হবে। ডিম্বাণু কিসে পরিণত হবে ভাইয়া? ভ্রূণে পরিণত হবে। এরপরে দেখো সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াসটা আমরা জানি যে আমাদের যে ডিম্বকের মধ্যে, হ্যাঁ ডিম্বকের মধ্যে আমাদের যে সেকেন্ডারি কোষগুলো থাকে মাঝে, এই সেকেন্ডারি নিউক্লিয়াসগুলো থাকে, এটার মধ্যে হচ্ছে একটা তোমার পরাগরেণু আসে, এসে হচ্ছে তিনটা নিউক্লিয়াস মিলে একটা হচ্ছে কি তৈরি করে? শস্য তৈরি করে। তাহলে শস্যটা কেমন ভাইয়া বলো তো? 3N, তাই না? শস্য তৈরি করে যেহেতু তিনটা নিউক্লিয়াস থাকে। ওকে, এরপরে সেকেন্ডারি নিউক্লিয়াসটা তাহলে কি তৈরি করছে? আমার শস্য তৈরি করছে। এরপরে দেখো ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল, সেটা কি করবে? বীজ রন্ধ্র তৈরি করবে। ডিম্বক নাভি বা হাইলাম, সেটা বীজ নাভি তৈরি করবে। ডিম্বক নাড়ি, এটা কি তৈরি করবে? আমার বীজের বোটা তৈরি করবে। সো এই ছকটা খুবই ইজি, খুবই ইজি। একটু টেকনিক্যালি পড়লে তোমরা পারবা। কোশ্চিন হলে এই চ্যাপ্টার থেকে যদি টিচার একটা কোশ্চিনও করতে চান তাহলে উনি কিন্তু এখান থেকে প্রশ্নটা করেন। সো এটা খুব 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 গুরুত্বপূর্ণ। আমরা পরের স্লাইডে যাই। চলে আসছে কোশ্চিন আমাদের। দেখো নিষেকের পরে ডিম্বাণু কিসে পরিণত হয়? বলো, নিষেকের পরে ডিম্বাণুটা কিসে পরিণত? আমরা একটু আগে পড়লাম না? এখানে আসলে আনসার নাই। হ্যাঁ, নিষেকের পরে ডিম্বাণুটা পরিণত হয় আমাদের ভ্রূণে। বুঝতে পেরেছো? নিষেকের পরে ডিম্বাণুটা কিসে পরিণত হয়? আমাদের ভ্রূণে পরিণত হয়। পরের স্লাইডে যাই আমরা। দেখো ইমাস্কুলেশনের কারণ। ইমাস্কুলেশন ব্যাপারটা কি? দেখো ধরো যে একটা গাছ, হ্যাঁ একটা গাছ, সেটা উভলিঙ্গ একটা গাছ, সেখানে তোমার পরাগরেণুও তৈরি হচ্ছে আবার ডিম্বাণুও তৈরি হচ্ছে। তাহলে তাদের মধ্যে নিষেক হচ্ছে, নিষেক হয়ে ধরো যে সেই গাছটা একটা দুর্বল প্রজাতির গাছ, সেটাতে ভালো ফল হচ্ছে না। তো তখন দেখা যাবে কি যে সেই গাছটাতে তোমাদের হচ্ছে কি হবে? ভালো ফলন হচ্ছে না। পরবর্তীতে তার যে বংশধর গুলো হবে সেখানেও তোমার হচ্ছে যে ভালো ফলন হবে না। তাহলে কি হবে? আলটিমেটলি লস হবে। সো এই লসটা কমার জন্য কি করা হয়? যে তোমার একটা গাছ, সেই গাছটার পুংকেশরটা, হ্যাঁ যে একটা যে গাছ যদি উভলিঙ্গ হয়, ধরো যে গাছটা উভলিঙ্গ, সো নিষেক যেন না ঘটে, হ্যাঁ নিষেক যেন না ঘটে, তাই কি করা হয় আমাদের? তাই পুংকেশর আলাদা করা হয়। কেন? যেন তাদের নিজেদের মধ্যে পরাগায়ন না ঘটে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে আমাদের? যে ইমাস্কুলেশনের কারণ স্বপরাগায়ন রোধ। আমরা বুঝতে পেরেছি? ওকে, পরের ধাপে আমরা যাই। দেখো ক্ষুদিপানা উদ্ভিদের ডিম্বক নিচের কোনটি? ঠিক আছে, দেখো ক্ষুদিপানা, আমাদের ডিম্বকটা কি টাইপের হয় সেটা আমরা জানবো। দেখো এখানে অনেকগুলো হচ্ছে উদাহরণ আছে, আমরা এর মধ্যে দুইটা পড়বো, একটা পার্শ্বমুখী আর একটা হচ্ছে আমার বক্রমুখী। এটার মধ্যে বক্রমুখীটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বক্রমুখী ডিম্বক আর হচ্ছে তোমার পার্শ্বমুখী ডিম্বক। ঠিক আছে, পার্শ্বমুখী ডিম্বকটা আমরা পড়বো হচ্ছে খুপির পার্শ্ব। ঠিক আছে, খুপির পার্শ্ব দিয়ে আমরা খুদিয়ে মনে রাখবো হচ্ছে ক্ষুদিপানা। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের পার্শ্বমুখী হচ্ছে। আর বক্রমুখী যেটা, বক্রমুখীতে আমরা মনে রাখবো হচ্ছে বক্র সকাল দিয়ে। কি মনে রাখবো? বক্র সকাল। ঠিক আছে, সো যদি এটা বক্র সকাল হয়, বক্র সকাল হলে দেখো বক্র সকাল দিয়ে হচ্ছে কি সরিষা, কাল দিয়ে কালকা সন্ধ্যা। তাহলে বক্রমুখীতে কি পাচ্ছি আমরা? সরিষা এবং কালকা সন্ধ্যা। সরিষা, সরিষা আর কি পাচ্ছি? কালকা সন্ধ্যা। ঠিক আছে, সরিষা আর হচ্ছে আমরা পাচ্ছি কালকা সন্ধ্যা, এই দুইটা। ঠিক আছে,
ওকে, পরে দেখো ত্রিমিলনের মাধ্যমে বা ট্রিপল ফিউশনের মাধ্যমে সেকেন্ডারি নিউক্লিয়াস কি উৎপন্ন করে। আমরা একটু আগেই পড়েছি যে ত্রিমিলন বিষয়টা কি এবং হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস জিনিসটা কি। সেকেন্ডারি নিউক্লিয়াসে যখন একটা পরাগরেণু এসে সেটার সাথে মিলিত হচ্ছে, তারপর সেটা নিষেক করছে, একটা পুংরেণু এসে মিলিত হচ্ছে, তারপর নিষেকের পরে হচ্ছে যে মিলনটা হচ্ছে সেটাই হচ্ছে ত্রিমিলন। এবং এখানে কি উৎপন্ন হচ্ছে? শস্য। এই শস্যটা হচ্ছে আমাদের 3N। ওকে, পরের স্লাইডে আমরা যাই। তো দেখো আমাদের পরের প্রশ্নটা হচ্ছে সায়ন কোথায় ব্যবহার করা হয়। তো আমাদের এখানে যে কলামগুলো আছে আমরা এইগুলো নিয়ে একটু আলোচনা করি। সো প্রথমেই দেখো আমাদের এখানে আছে হচ্ছে শাখা কলাম, ঠিক আছে। তো শাখা কলাম জিনিসটা হচ্ছে আমাদের দেখো শাখা কলাম ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাণ্ডের কোনো একটা অংশ যদি কেটে কাণ্ডের কোনো একটা অংশ যদি আমরা কেটে মাটিতে হচ্ছে তোমার একটু পুঁতে দেই, তাহলে সেখান থেকে যদি চারা উৎপন্ন হয় সেটাই হচ্ছে আমার শাখা কলাম। এরপরে দেখো তো দাবা কলাম জিনিসটা কি। দাবা কলাম এটা দেখো, এটা হচ্ছে যে মাটির সংলগ্ন কোনো একটা অংশ, ঠিক আছে, গাছের মাটির সাথে লাগানো একটা অংশ। লাইক এটা একটা গাছ, এটা হচ্ছে মাটি, তো মাটির নিচে এই অংশটা যদি আমরা মাটি চাপা দিয়ে দিই, তো এখান থেকে যদি কোনো চারা গ্রো করে তাহলে সেটাই হচ্ছে আমাদের দাবা কলম বলা হয়, মানে দেবে দেওয়া হয়। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে গুটি কলমটা, ঠিক আছে। এই গুটি কলমটা কি? গুটি কলমটা হচ্ছে ধরো তোমার এটা একটা গাছ, এই গাছের তোমার এই বাকলটা ছাড়াই এখানে তুমি মাটি, গোবর বা অন্যান্য কিছু সার সহযোগে যদি তুমি এখানে মাটি চাপা দিয়ে দাও, তাহলে এখান থেকে যদি তোমার একটা চারা তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে আমার গুটি কলম, ঠিক আছে। এরপরে চলে আসি আমরা জোড় কলম। জোড় কলম হচ্ছে যে একটা উদ্ভিদের একটা অংশ আরেকটা উদ্ভিদের একটা অংশ মিলে যে তোমার কলমটা করা হয় বা চারা উৎপাদন করা হয় সেটা হচ্ছে জোড় কলম। যে দুইটা জোড়া দেওয়া হয় এই জন্য বলা হয় হচ্ছে এটাকে জোড় কলম, ঠিক আছে। তাহলে জোড় কলমেই কি পাবো আমরা? সায়নটা পাবো, ঠিক আছে। এই যে একটা উদ্ভিদ থেকে আনা যে বিচ্ছিন্ন অংশটা সেটাকে আমরা বলবো হচ্ছে সায়ন, ঠিক আছে। আচ্ছা, এখানে সায়ন এর সাথে আরেকটা ওয়ার্ড আছে তোমার স্টক। ধরো যে এইটা হচ্ছে তোমার একটা গাছ, হ্যাঁ এটা ধরো একটা গাছ, এই অংশটাকে বলবো আমরা স্টক, যেটা স্টক আছে। আর অন্য একটা গাছ থেকে কিছু অংশ কেটে তুমি যদি এখানে জোড়া দাও তাহলে এটাকে বলা হচ্ছে আমার সায়ন, ঠিক আছে। এটা কোন কলামের ক্ষেত্রে করা হয়? এটা করা হয় হচ্ছে আমার জোড় কলামের ক্ষেত্রে, জোড়া দেওয়া হয়। পরের প্রশ্নটা হচ্ছে কোনটার ডিম্বক বক্রমুখী? দেখো আমরা একটু আগে পড়েছিলাম বক্র সকাল, তাহলে সরিষা, ঠিক আছে। তারপরে আমাদের এই চ্যাপ্টার শেষ, আমরা এখন নতুন একটা চ্যাপ্টার পড়বো, জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। এই চ্যাপ্টারটা থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিসই আছে, সেটা হচ্ছে এক্সিটু এবং ইনসিটু সংরক্ষণের বিষয়টা। এটা থেকেই আমরা পড়াটা স্টার্ট করব, তারপরে কয়েকটা কোয়েশ্চেন সলভ করলেই আমাদের পড়াটা আজকে শেষ। চলো দেখো, পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে? দেখো ইকোলজি, ঠিক আছে। মানে উদ্ভিদের জীব পরিবেশের সাথে জীবদেহ, উদ্ভিদ, প্রাণী বা অন্যান্য যে জীবগুলো আছে তাদের যে সম্পর্কটা সেটাকে ইকোসিস্টেম বা ইকোলজি হচ্ছে বলা হয়। খুবই নর্মাল একটা প্রশ্ন। এবার দেখো জলজ উদ্ভিদকে যে কলা ভাসতে সাহায্য করে আমরা জানি প্যারেনকাইমা হচ্ছে প্যারেনকাইমা, তারপর হচ্ছে তোমার এই যে অ্যারেনকাইমা। অ্যারেনকাইমা হচ্ছে কি জানো? এরা হচ্ছে অ্যারেনকাইমা সেলটা হচ্ছে কিরকম, এরকম বড় বড় বায়ুকুঠুরি থাকে। এই বায়ুকুঠুরিগুলোই হচ্ছে এদেরকে ভাসতে হেল্প করে, ঠিক আছে। এই জন্য বলা হয় যে অ্যারেনকাইমা কোষ উদ্ভিদকে ভাসতে হেল্প করে। এরপর দেখো নিচের কোনটি খাদ্য চক্রের মাধ্যমিক খাদক? আচ্ছা, মাধ্যমিক খাদক বলতে কি বোঝায় আসলে? মাধ্যমিক খাদক হচ্ছে যারা প্রাথমিক খাদককে বোঝায়। তো আমরা যদি খাদ্য চক্রটা দেখি, একটা খাদ্য চক্র দেখলে এখানে আমরা কি পাবো? উৎপাদক, খাদ্য চক্রে আমরা পাবো হচ্ছে উৎপাদক, এই উৎপাদকটাকে খাবে হচ্ছে প্রাথমিক খাদক।
এই প্রাথমিক খাদকটাকে খাবে হচ্ছে আমার মাধ্যমিক খাদক। এর উপরে যদি কিছু থাকে সেটা হবে আমার টারশিয়ারি খাদক বা সর্বোচ্চ খাদক বলা হয়। ঠিক আছে, এরপরে প্রশ্ন এদেরকে বিয়োজিত করবে কে? বিয়োজক আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তো, এই যে এখানে আমরা যদি চক্রটাতে দেখি মশার লার্ভা, এটা কি কাউকে খাইতে পারে না? এটা নিজেই মোটামুটি একটা প্রাথমিক খাদক। তারপর দেখো জুওপ্লাঙ্কটন, ঠিক আছে, এটাকে তুমি উৎপাদকও বলতে পারো, প্রাথমিক খাদকও অনেক জায়গায় বলা হয়েছে। বাট তুমি যদি ব্যাংটাকে দেখো, ব্যাংটা ধরো যে জুওপ্লাঙ্কটন যদি তোমার প্রাথমিক খাদক হয়, জুওপ্লাঙ্কটন যদি তোমার প্রাথমিক খাদক হয়, এটাকে খাচ্ছে কে? ব্যাং। সো তুমি ব্যাংটাকে ইজিলি মাধ্যমিক খাদক বলতে পারো না। আচ্ছা ঠিক আছে, এই ব্যাংটা হচ্ছে ইজিলি মাধ্যমিক খাদক। তো বড় মাছটা কেন হচ্ছে না আমি তোমাদেরকে একটু বলি। বড় মাছের ব্যাপারটা হচ্ছে উৎপাদক থেকে প্রাথমিক খাদক হচ্ছে তোমার এই যে জুওপ্লাঙ্কটনকে যদি আমরা ধরি, এবং জুওপ্লাঙ্কটনকে খাচ্ছে তোমার ছোট মাছকে খাচ্ছে আবার বড় মাছ। ঠিক আছে, তাহলে বড় মাছটাই হচ্ছে তোমার কি হচ্ছে? টারশিয়ারি খাদক হয়ে যাচ্ছে। সো আমার আনসার হচ্ছে ব্যাং। পরের প্রশ্নে যাই আমরা। দেখো ইকোসিস্টেমের কাঁচামাল কি? আচ্ছা ইকোসিস্টেম ব্যাপারটা তো বুঝলাম, উদ্ভিদের সাথে তোমার প্রাণীর সাথে এই যে পরিবেশের যে সম্পর্ক, মানে পরিবেশের যত উপাদান আছে সবকিছু ইকোসিস্টেমের অংশ হবে। দেখো কি জৈব পদার্থ আছে, অজৈব পদার্থ আছে, লবণ পানি যা আছে সবগুলোই হচ্ছে আমার ইকোসিস্টেমের অংশ। এক্স-সিটু সংরক্ষণ, চলো আমরা এটার আগে একটা জিনিস পড়ে আসি। সো এক্স-সিটু সংরক্ষণগুলো আমরা একসাথে পড়ে ফেলবো সবগুলা। এক্স-সিটু সংরক্ষণের জন্য আমরা একটা নেমোনিক্স পড়বো। নেমোনিক্সটা হচ্ছে অ্যাকুরিয়া ব্যাংকের গার্ডেন সংরক্ষণ। ব্যাপারটা হচ্ছে কি, দেখো অ্যাকুরিয়া বা অ্যাকুরিয়াম আছে, এটা এইখানে আমার স্লাইডে বলা নেই, অন্য একটা রাইটারের বইয়ে আমি এটা তুলতে ভুলে গিয়েছি। সো এখানে তোমরা অ্যাকুরিয়ামটা অ্যাড করে ফেলবা, অ্যাকুরিয়াম বা অ্যাকুরিয়া এটা অ্যাড করে ফেলবা। ওকে, এরপরে দেখো ব্যাংকের যতগুলো নামের শেষে ব্যাংক আছে, ঠিক আছে, ব্যাংক যতগুলো নামের শেষে আছে, বীজ ব্যাংক, জিন ব্যাংক, আবার ফিলজিন ব্যাংক, জিন ব্যাংক, ঠিক আছে, যতগুলো নামের শেষে ব্যাংক আছে সবগুলোই হচ্ছে এক্স-সিটু সংরক্ষণ। এরপরে দেখো গার্ডেন, নামের শেষে গার্ডেন, এই যে দেখো বোটানিক্যাল গার্ডেন বা উদ্ভিদ উদ্যান। চিড়িয়াখানাকে কি বলা হয় বলো তো? জুওলজিক্যাল গার্ডেন, তাই না? জুওলজিক্যাল গার্ডেন, ঠিক আছে, জুওলজিক্যাল গার্ডেন বলা হয় এটাকে, জুওলজিক্যাল গার্ডেন যেহেতু বলা হয়, সো নামের সাথে গার্ডেন আছে, গার্ডেন। এবারটা হতো সংরক্ষণ, ইনভিট্রো সংরক্ষণ, ডিএনএ সংরক্ষণ, নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ, পরাগরেণু সংরক্ষণ। মিলেছে? তাহলে আমরা এইটা যদি মনে রাখতে পারি যে অ্যাকুরিয়া ব্যাংকের গার্ডেন সংরক্ষণ, তাহলে আমরা ইজিলি আনসার করতে পারবো যে নিচের কোনটা এক্স-সিটু বা নিচের কোনটা ইন-সিটু সংরক্ষণ। চলো আমরা এটা আনসার করি এবার। এক্স-সিটু সংরক্ষণ কোনটি বলা হয়েছে বলো তো? আমরা কি পড়েছি? পার্ক পড়েছি? পার্ক পড়ি নাই আমরা। অভয়ারণ্য পড়েছি? পড়ি নাই। সংস্কৃতি পড়েছি? পড়ি নাই। তাহলে কি পড়েছি বলতো? ব্যাংক পড়েছি। কি পড়েছি আমরা? ওয়ার্ডটা অ্যাকুরিয়া ব্যাংকের গার্ডেন সংরক্ষণ। তাহলে কি ব্যাংক পড়েছি? সো সিড ব্যাংক ইজ দ্য আনসার। আমরা পরের স্লাইডে যাই। পরের কোশ্চেন দেখো, আর আমাদের বেশি প্রশ্ন নেই। রয়্যাল বেঙ্গল টাইগার কোন অঞ্চলের প্রাণী বলো তো? রয়্যাল বেঙ্গল টাইগার কোন আমাদের দেশে পাওয়া যায় না? বাংলাদেশে। তো বাংলাদেশ কোন অঞ্চলের প্রাণী বলো? বাংলাদেশ কোন অঞ্চলে বলো? এটা জানতে হবে, মাস্ট টু নো। বাংলাদেশ, বাংলাদেশ কোন অঞ্চলে বলো? বাংলাদেশ হচ্ছে আমাদের ওরিয়েন্টাল অঞ্চলের অংশ। ঠিক আছে, আমাদের ভার্সিটির জন্য এইটুকু জানলেই চলবে, বাংলাদেশ ওরিয়েন্টাল অঞ্চলের, এবং বাংলাদেশ হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের লাস্ট কোশ্চিন এবং শেষ কোশ্চিন, নিচের কোনটা বিয়োজক? বিয়োজক জিনিসটা কি? মৃত প্রাণী বা মৃত জীবদেহ যেগুলো থাকে সেগুলোকে ভক্ষণ করে এবং পরিবেশে হচ্ছে ব্যালেন্স রক্ষা করে। ঠিক আছে, তাহলে বিয়োজক কোনটা কোনটা হবে? আমরা পাই হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া মোটামুটি হচ্ছে আমাদের বিয়োজক হিসেবে কাজ করে। ঠিক আছে,
এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া হচ্ছে পরিবেশে বা বাস্তুতন্ত্রের ইকোসিস্টেমে হচ্ছে বিয়োজক হিসেবে কাজ করে। তাহলে কি, যে দেখো ভাইরাসও পাচ্ছি আমরা, ব্যাকটেরিয়াও পাচ্ছি, ডাবল আনসার আছে এখানে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। তোমরা ক্লাসটা সুন্দর মনোযোগ দিয়ে করবা। তোমরা ক্লাস করলে তোমার পড়া অনেকটাই হয়ে যাবে, বুঝছো? ক্লাসটা মনোযোগ দিয়ে করলে তোমার পড়া অনেকটাই হয়ে যাবে। আজকে আমি 3টা চ্যাপ্টার পড়ালাম। একটা হচ্ছে তোমার কোষ রসায়ন পড়িয়েছি, তারপর প্রজনন পড়িয়েছি উদ্ভিদের, তারপর হচ্ছে এই যে জীববৈচিত্র্যের যে অধ্যায়টি সেটাও পড়িয়েছি। সো এই 3টা চ্যাপ্টারের মধ্যে তোমরা গুরুত্ব দিয়ে পড়বে, অনেক ভালো মতো পড়বে হচ্ছে তোমাদের যে কোষ রসায়নের চ্যাপ্টারটা আছে সেটা, কারণ সেটা থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এবং লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এই যে জীববৈচিত্র্যের চ্যাপ্টারটা, যেগুলো পড়িয়েছি আশা করি এগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর দাগানো লাইন থাকলে হালকা রিডিং পড়বে, এবং তোমাদের কোনো কোশ্চেন ব্যাংক থাকলে কোশ্চেন ব্যাংকে সবগুলো প্রশ্ন একটু বুঝে বুঝে অপশন সহ সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ক্লাসে।